আহ, দেখ, সবাইকে আবার ধন্যবাদ জানাইতেছি। আহ, আমি কোনো পলিটিক্যাল নেতা নই, কোনো রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক নেতা বা কর্মী এরকম কিছু নেই। আমি এদেশের কৃষিভিত্তিক কৃষি অঞ্চল। আমি আমি বললেন আমি একজন ওয়ার্কার, আমি একজন কৃষক, আমি একজন শ্রমিক, আমি খেটে খাওয়া মানুষের মধ্যেও একজন। একটু খেটে খাই। আজকে পত্রিকায় সুন্দর একটা হেডিং আসছে, দেখেন লেখাটা কত সুন্দর করে লেখা আছে। এলপিজি আছে, এলপিজি আছে, কিন্তু সিএনজি নাই। সিএনজি দিয়েই যাত্রা শুরু হয়েছিল। তো আমার আমার টার্গেট আছে যে এলপিজি, সবাই তো পানির উপর দিয়ে সবাই চিন্তা ভাবনা করতেছে, রাস্তাঘাট দিয়ে হাঁটবে, রাস্তার মধ্যে থাকবে, নদীর মধ্যে। তা আমি সবাইকে, কেউ যদি বলে আমি আগুন আগুন নিয়ে খেললেন না, তা আমি কই ভাই, আমি সবসময় বলি আমি পানি। আর নামটাও সাইমন, নামটা ডাকনামও শিপন, সেখানে স আছে, তালিব সরাসরি সি, কিন্তু আমার থানার নামের সাথেও মিল আছে। তো জীবজন্তু নিয়ে থাকি, তো পানির ভিতরে নদীতে গুনটাইনা নৌকা দিয়ে যখন মাল নিয়ে আসছে, তখন তো খরচ কম হয়েছে। তো আমারও চিন্তা ভাবনা, আর জাহাজের নৌকা, ইঞ্জিন বোট, এগুলিও এলপিজি দিয়ে আমি টেনে নিয়ে আসবো। হ্যাঁ, টেনে নিয়ে আমার খরচ কম হইতে পারে, পানিটা একটু বিশুদ্ধ থাকবো। এদিক দিয়ে যদি বিশুদ্ধ থাইকা পানিটা যদি বিশুদ্ধকরণ করা যেতে পারে, তাহলে তো অনেক কিছু মাছ টাছ এরা তো বেঁচে যাবে। নদীর জীবাণু কীট, বিষাক্ত কীট, যেটা পাখার নিচ দিয়ে বের হয়ে আসে এবং ধোয়ার উপর দিয়ে যায়, সেটা যদি আপনারা বাস্তবে দেখেন, তাহলে আপনারা, এবং ওটা যদি লালা বা মুখের পানির ভিতরে যায়, অল্প কিছু যায়, তাহলে সে তাৎক্ষণিক মারা যাবে। কত বিষাক্ত নিউক্লিয়ারের মতো জামকিট এটা, ভয়ানক জামকিট, যা পরিবেশের বিপর্যয় ঘটায়, বন্যপ্রাণীর বিপর্যয় ঘটায়, তাদের তাদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে, মাছ চাষের অনুপযোগী হয়ে পড়ে, পরিবেশের বিপর্যয়, ভারসাম্য রক্ষা করতে, মানে ভারসাম্যহীন অবস্থা। এমনিতেই তো জলাশয় থাকলে এইটারে ভরাট ভরাট কইরা একজনে মনে করেন ডন, রথি মথি, বাংলাদেশের বা ওয়ার্ল্ডের টাইগার, মাফিয়া, এইটা বিভিন্ন কিছু হয়ে যায়। তা আমি এখন সবাইকে বলবো, কৃষিভিত্তিক দেশ, নদীমাতৃক বাংলাদেশ, সোনালি আঁশের দেশ, সোনার বাংলাদেশ, লাল আর সবুজ, দুটা চিহ্ন আমাদের এখানে। মাঝে মধ্যে বিদেশিদের সায়েন্টিস্টদের পতাকাটা পাঠাই, তা লাল আর সবুজ দেখার পর ফট করে চুপ করে থাকে। কিরে ভাই, কেমন বলে হয়, ওয়াই, হোয়াট হ্যাপেন, এনি প্রবলেম, নো নো নো। তখন হাসতে হাসতে বলতো ওরা, তোমার পতাকাটা দেখলে খুব মজাও লাগে, আবার খুব ভয় লাগে। কেন? আমাদের রক্তের, আমাদের লোগোর ভিতরে লাল, দিস ডেঞ্জার, দিস শুভ লক্ষণও হতে পারে। সবুজ, আবার আমরা সবুজ, কিন্তু আমাদের অভাব কোথায়? আমরা নিয়মের মধ্যে নাই। ব্রিটিশ পৃথিবীতে কোথাও হারে নাই, এইখানেই হেরে গেছে, পাগল হয়ে চলে গেছে গা। মাপ চাই ভাই, তোরা আমার ছেড়ে দে, আমি যাই গা। বাঙালিরা নিয়মের মধ্যে আনতে পারে নাই। কিন্তু মাগার বাঙালি গেরা কলে ফাড়া বাঁশের চিপায় পড়লে, তখন কিন্তু বাঙালি বলে আব্বা যান, দাদা যান, মামা যান, খালু যান, সবই বইলা লায়। যখন বিদেশে যে কাম কাজ করে, তখন তো ঠিকই নিয়ম কানুন মানে, তখন দেখে। তবে সমষ্টিগতভাবে আস্তে আস্তে নিয়মের মধ্যেই আসতে হবে। আগে তো সবাই, এখন ছেলেপেলে খুব ভদ্র। আমার খুব ভালো লাগে যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন দেখি যে সবাই মাথা নিচু করে রয়েছে। ময়মুরব্বীরা বলতো মাথা নিচু করে হাঁটবে, তো মাথা নিচু করে হাঁটতেছে, সবাই মাথা নিচু। ওই যে ট্যাব, আইফোন, সব প্রযুক্তির নিচের দিকে নামাই দিছে, নিচে নেমে রয়েছে সব, সবাই আঙুলের টিপ টিপের টিপাটিপের মধ্যে রয়েছে। তা আমার কাছে খুব ভালো লাগতেছে, ভদ্র মনে হইতেছে, ছেলেগুলিগুলি খুব ভদ্র হয়ে গেছে। আশা করি আরও ভদ্র হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে। দুদিন পরে যখন চোখটা সুন্দর মতো, যখন একটু সাপসা সাপসা দেখবে, তখন যখন সবগুলি যখন চোখেই কোনো কিছু দেখবে না, তখন তো আরও ভালো লাগবে। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এক্সেস ইজ ভেরি ব্যাড। আমি ভাই অত বড় এক রতিমতি না, অত না। তাই আমি দেখতে চাইছিলাম
ওই যে বিড়াল কুকুর ফালুর বান্দরের বাল্লি ভালা যারা যারা দেখাইছে একজন এমুক তেমুক সেমুক, ওই স্যারেরা কই, ওস্তাদরা কই, কাগজের বাঘ কত কিছু কইছে একজনে, একজনের ডন মাফিয়া কং, সবাই কিন্তু খাইয়া গেছো, নিয়েও গেছো ঝুলি বইরিয়া। ও বাঙ্গারা, এখানে হাগু করতে পারবে না, তোমরা হাঁটতে পারবে না, এখানে মুততে পারবে না, এখানের পানি দিয়ে গোসল করতে পারবে না। না না, এটা হবে না বাবুরা, তোমরা বিদেশে গিয়ে হাগু মুতু করো, সব কিছুই আমাদেরটাই খাও, কিন্তু মাগার এই মাটিতে তোমাদের প্রস্রাব করার জায়গা নেই। তোমরা প্রস্রাব ওইখান থেকে করে এখানে ফালাইতে পারবা? পারবা না। তোমরা কি হাগু করতে পারবা? পারবা না। তাহলে ডনেরা বলো, তোমরা একটা হেলিকপ্টার বানিয়ে নিয়ে হাগুটা নিয়ে আসো পারলে। ও মাগার, সবাই হেলিকপ্টারে যাও, তেল উড়াও না। হ্যাঁ, 1 লিটার তেল উড়েই দেখছো কত কষ্ট। 1 লিটার তেল उठाओ कि है 1 লিটার তেল উঠায় তো গোটা দুনিয়াকে জয় করায়। 1 লিটার তেল উঠাই দাও। এখন আমি মনে করি, যদি স্বৈর শাসক বা অন্য কিছু হয়ে থাকে, তাদেরকে যদি হেলিকপ্টারের তেলটা যে খরচ হয়েছে, জ্বালানি খরচ, সেটা হিসাবটা দিয়ে দেও। আজকে তো সব জায়গারই তো খরচটা হিসাব দিতে হয়, সবারই হিসাব দিতে হবে, ভাউচার করতে হবে, হিসাব দিতে হবে। তো হিসাব তুমি এই জগতে না দাও, এই জগতে না, পরজগতে দিলেও দিতে হবে। তো সমস্যা কি? ম্যানেজমেন্ট ইফেক্টিভ, ম্যানেজমেন্ট লিডারশিপ মানুষ। তাই এই জন্য সবাইকে বারবার বলি, বন্ধুরা, ভাইয়েরা, আমার আমার দেশের সোনার বাংলার সোনার সন্তানেরা, সবাইকে আমি অনুরোধ করে বলছি, আমি তোমাদের কাছে আবেদন করছি না, আমি তোমাদেরকে মিনতি করে বলছি, তোমাকে কিছুই করতে হবে না, শুধু তুমি নিয়ম বা রুলস অনুসরণ করো, তাহলেই তুমি দেখতে পারবে প্রচলিত পথ, তুমি দেখতে পারবে দৃশ্যমান স্বচ্ছ জীবন, সুস্থ স্বাভাবিক জীবন। এই পথটা সহজ, পথে চলাটাই কঠিন। নদীপথকে দৃশ্যমান করুন। নদীমাতৃক বাংলাদেশ, যে দেশের নদী নালা খাল বিল রয়েছে, সে দেশ কখনোই গরিব আচ্ছন্ন হতে পারে না। মুষ্টিমেয় কতগুলি হিংস্র দাবানলের কারণে, তাদের চোখের বিষের কারণে এদেশের সাধারণ বেকার যুবক, আমার দেশের ভাইয়েরা এইখানে বেকার হয়ে আছে। আমি 2025 সালে আমার টার্গেট ছিল, আমি নদীমাতৃক, নদীর পার্বতী যত মানুষজন আছে তাদেরকে নিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করব, কৃষিভিত্তিক প্রজেক্টের ভিতরে যাব, কুটির শিল্প হস্তশিল্পের প্রতি প্রাধান্য দিব, মানুষের প্রতি কাজের সন্ধান করব, নিজের কাজ নিজে করব, নিজের মালিক নিজেকে নিতে হবে। তবে পয়সা নিয়ে কেউ টেনশন করবেন না, বিনিয়োগ আছে, টেকনোলজি আছে, প্রোডাক্ট আছে, শুধু গুছিয়ে আনাটা, কোনো কিছু না। এখানে এখন আমরা চাচ্ছি যে সরকারের এইখানে ব্যক্তিগতভাবে কারোর ব্যবসা করার দরকার নেই। এখানে সরকারকে আমরা ওই কর্পোরেশনের মতো, চাইনিজ বা অন্যান্য ভিয়েতনামের মতো আমরা ট্যাক্স দিয়ে দিই, আমরা শেয়ার দিয়ে দিই। সরকারের ট্যাক্স টুল দেওয়ার দরকার, ফাঁকি ফুঁকি দিলে হইবে না, যা লাভ হইবে অর্ধেক সরকারের, অর্ধেক যে ব্যবসায়ী করবে সে লাভটা করবে। এখানে তো ইন্ডাস্ট্রি বানানোর জায়গা না, এখন ভৌগোলিক সীমানা ইন্ডাস্ট্রি বানানোর জায়গা এখন নেই। এখানে শুধুমাত্র একটু যা আছে তাই থাকবে, সেটাকে একটু মোটিভেশন করে, রেনোভেশন করে, সংস্কার করে সেটাকে দৃশ্যমান করতে পারলেই, তাহলেই এর দৃশ্যমান পথে নেওয়া যাবে, বেকারত্ব দূরীকরণ সম্ভব হবে, কিছুটা হলেও সম্ভব হবে। এই জন্য আমি বলছি, রাস্তার পাশে এত গাড়ি ঘোড়া জামজাম লাগবে না। এই যে তেলের পাম্প ঠাম এগুলিটা একটু নিয়মমাফিক নিয়ে আসতে পারলে, আর যখন দেখা গেলো এগুলিকে যদি সাইড দিয়ে যদি একটু পার্কিং ব্যবস্থা করে দেওয়া যায়, স্মার্ট পার্কিং, যেটাতে কয়েকটা আমরা পার্কে ওইগুলো করে দিয়ে আসলাম, আর করে দিয়েছি। টেকনোলজি তো নিয়ে আসতে হয়, টেকনোলজি আইনে আমরা তো ছেড়ে দিই, আমাদের কথা তুমি ইম্পোর্ট করো, সব কিছু করো, তখন আমার আসবে, অটোমেটিক আসবে। তবে
আমার দেশের ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী দেখছি আমি, কারো প্রতি আমার অর্ডার দিয়ে হয় না, কিন্তু বিদেশির একটা SMS দিলে আমি সেটা দিয়ে আসি। কারণ ওই এখানে আসলে যেই দেশ থেকে আসুক, এখানে ইন অ্যাক্ট অফ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস কড রুল সে মেনটেন করবেই। সে বিজনেস ওই রুলসের বাইরে যেতে পারবে না। আমেরিকাতে গিয়ে যেইভাবে রুলস মানবে, এখানেও তাই, সেই সেম রুলস, কোনো রকম নাই। শুধু একটু নমনীয়তা ছিল ওখানে। বিনিয়োগের ব্যাপারটা একটু অন্যভাবে দেখে, কারণ তারা তো ওইখানে ইনভেস্ট করতে হবে, তাদের তো পয়সা আছে। আমাদের তো ওইভাবে নেই। আমরা তখন সার্ভিসটা ক্রেডিট নিতাম। দ্যাট ইজ সার্ভিস ক্রেডিট, মানে যে পয়সাটা দিচ্ছে সে ওই ইপিসি ওয়ার্কটুক করবে। ইপিসি দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, দ্যাট ইজ দ্য ইপিসি সার্ভিস ক্রেডিট, ইপিসি ওয়ার্ক। তবে তার মধ্য থেকেও ওপেন টেন্ডারে আসতে হবে, এটাই স্বচ্ছতা। ওপেন টেন্ডার এখন এই যে ফজলুল হক কাকা, জাহাঙ্গীর কাকা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমাদের মোহাম্মদ স্যার, অনলাইন থেকে স্টুডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, গ্রামীণ পদের জনশক্তির শান্তির পক্ষে যোদ্ধা, শান্তিতে বিশ্বাসী, শান্তির জন্য নোবেলজয়ী আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বিশেষ, উনি আসছে ভাই, ওনারা তো কত কষ্টটা পাইছে, সংসদে কত কিছু বলছে। আরে ভাই 16টা বছর তো আমি, আমাকে যখন ভাই কী কমু, 16 তারিখে 16ই জুলাই ওই মিন্টু রোডের ওইখানে নিয়ে ডিবি অফিসে একজন ডিবির অফিসার বলছিল আমাকে রাশেদুল ইসলাম, ওরে বাবা বাবা, হালো দুধ দিয়া হিগিন পরে এই পোলায় কয়, জানেন আমার কি শক্তি, কি পাওয়ার, চাইলে আনতান করে দে। আমি তখন কইছি, ওস্তাদ সে কি আল্লাহ নাকি? তখন আর কথা বলে না। অর্থাৎ ক্ষমতা কেন্দ্রিক কিছু কিছু লোকজন এতটাই সাহসিকতা দেখাইছে যে তারা নিজেদেরকে আল্লাহ ডন মনে করত। আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাওয়া যাবে না, মা বাবাকে ভুলে যাওয়া যাবে না, সমাজকে ভুলে যাওয়া যাবে না, দেশ লোককে ভুলে যাওয়া যাবে না। যারা এত পয়সা কামাই করে গেছো, আসুন এখানে এসে বাথরুম করুন, এখানে এসে গোসল করুন, এখানে এসে মুতু দিন, এখানে এসে দেখেন না, আসুন না এখানে শাওয়ার করুন, আসুন আপনাদের জন্য সুন্দর করে ভালো মতো একদম, আপনারা যে স্মার্ট বানাইছিলেন না, ওরকম স্মার্ট টয়লেট বানায় রাখছে তো। হায় রে আন্দোলন, হ্যাঁ কিভাবে বোঝা যায় না, বুঝবি না। সবাইকে সাবধান করে বলছি, অন্তর্বর্তী সরকার একটি অভিন্ন সরকার। এই সরকারের বিরুদ্ধে কোনো রকম উচ্চারণ করা যাবে না। আমাদের অভিভাবক ছিল না, আমরা অসহায় হয়ে পড়েছিলাম, আমাদের দায়িত্ব নিয়েছে, আবারও ঝাঁপায় পড়তে রাজি আছি। তবে যেসব ছাত্র জনতা মারা গিয়েছেন প্রশাসনের গুলিতে, তাদের মধ্যে থেকে কেউ এদেশে $1 ট্রিলিয়ন ইনকাম করতে পারত, আমরা সেই জিনিস হারিয়েছি। আমাদের অনেক সম্পদ হারিয়ে গিয়েছে, মেধা সম্পদ। যে শিক্ষা নাই সেও মেধাবী, যদি তার দক্ষতা থাকে, তার দক্ষতাকে মূল্যায়ন করতে হবে, ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। ভোকেশনালের উদ্যোক্তা, ভোকেশনালের গুরু, ভোকেশনালের জন্য যোদ্ধা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি সকল রাষ্ট্রপ্রধানদের এখানে গিয়েছি, বাড়িতে বাড়িতে গিয়েও আমি বিভিন্নভাবে মার্কেটিং কাজের ভিতরে থাকা অবস্থায় একটি ব্র্যান্ড সার্বো লুবয়েল ব্র্যান্ড মার্কেটিং করার সময় সমগ্র বাংলাদেশ ঘুরেছি, টোটাল লুব্রিকেন্টস মার্কেটিং করার সময় বাংলাদেশ ঘুরেছি, এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমোটিভ স্টিপ শপে গিয়েছি। ভোক্তার দ্বার প্রান্তে কেই দেয় প্রকৃত সেবাটা, কার ভিতরেই থাকে একটি স্টিপ দোকানদার, পাড়া মহল্লার দোকানদার, তাদেরকে কেউ এখন আর বাকি দেয় না। ওই লোকটা কিন্তু একটা ঘরের দোকান, ঘরকে বাকি দিয়ে সহযোগিতা করতো, তারা কিন্তু আনার বাকি দেয় না। বড় বড় কোম্পানিরা পরে আগেই এই দেখছি বেকারি বিস্কুটেও বড় বড় দোকানদাররা, বড় বড় ব্যবসায়ীরা পড়ছে। আরে বেটা, ক্ষুদ্র গতি একটু সবাই আদর যত্ন করে, কি দরকার আছে? তোমরা আইলে, বড়রা আইলে কি এটা সবাই পারে? আমি যখন এলপিজিতে হাত দিয়েছিলাম, মেরিন এলপিজি টেকনোলজি,
এটা আজকে অনুমোদনের কি আছে? এটা যে প্রযুক্তি বানাবে তার কাছেই তো সব থাকবে, সে তো দিয়েই দিছে। প্রচলিত বিধি, গ্যাস সেলস, উপরে সেলসের যে বিধি আছে ওই বিধি মোতাবেক বিপিসি পেট্রোলিয়াম কর্পোরেশনের যে গেজেট আছে সেটার অনুসারী হবে। অন্য সব কিছু নিয়মকানুন ঠিক রাখতে হবে। রুলস তো ওইটা না, এটা চেয়ার তো রুলস, ওই চেয়ারটাই ওই ম্যানেজমেন্ট তো রুলস, ম্যানেজমেন্ট ওই ওই ওইটার কাঠামোটাই রুলস। কে কে বড় স্যার কে ছোটো স্যার সেটা তো এখন দরকার নাই। কে বসে অফিসের বস টস কে আছে সেটা তো এত দেখা দরকার নেই তো। আরে ভাই একটু কাম কাজ করে দেন না। যদি তুমি নিজেকে সত্যিকারই একজন কর্মঠ কর্মযোদ্ধা মনে করো, তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে, শিখতে হবে, তুমি ভাবো তুমি একজন শ্রমিক, তাহলেই তুমি তোমার দৃশ্যমান পজিশনটি খুঁজে পাবে। এরপর তুমি খুঁজে পাবে স্টেপ, সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। তারপরে ধীরে ধীরে তুমি সিঁড়ির উপরের দিকে উঠে, সিঁড়ির শেষ আর শুরু আছে, কিন্তু সিঁড়ি বাওয়ার শেষ কোথায় তা কেউ বলতে পারে না। সিঁড়ি বাওয়ার শেষ ঠিকানা হলো সৃষ্টিকর্তার নিকট ভালো কিছু নিয়ে চলে যাওয়া। দুনিয়াতে বেঁচে থাকো তোমার কর্মের গুণে, বংশের গুণে নয়। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে যুগের পর যুগ। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে রুলস দিয়েছেন, আজানের সুর, আজানের ধ্বনি, 5 ওয়াক্ত আজানের ধ্বনি মানুষের জীবন চলার পথের রুলস বা বেল। তাই অন্তত আজান শুনুন, আজানের ব্যাখ্যাটুকু পালন করুন, তাহলেই আপনার মনটাও অত্যন্ত সহজ হয়ে যাবে, কাজ করতেও আপনি আরাম পাবেন, আপনার ভিতরে হিংসা বা দ্বিধা সৃষ্টি হবে না। আমিন। বিএসআই, বিজনেস সার্ভিসেস ইন্টারন্যাশনাল, একটি মাইলফলক প্রতিষ্ঠান। এটা হলো তার প্রকৃত চাওয়া হলো প্রাইস, কোয়ালিটি অ্যান্ড সার্ভিসেস, মূল্য স্থিতিশীল রাখা, কোয়ালিটিকে মান সাধ্যের মধ্যে কোয়ালিটি মেনটেন করা, আফটার সার্ভিস দেওয়া। অর্থাৎ চীন যেভাবে চায়, আমি চীনকে আমি মনে করি ট্রেনার, পার্শ্ববর্তী দেশ ভারতকেও আমি ট্রেনার মনে করি। তাদের 1 কিলোমিটার রাস্তায় আপনি হাইটে আইসেন, তাহলে আপনার ট্রেনিং দেওয়া হয়ে যেতে পারে মেবি। একটু ঘুরে দেখেন না, আমি অত দূরে, আমার জ্বালানি নেই, আমি ওই প্লেনে করে 13 ঘন্টা বসে এত তেল দিয়া জ্বালানি দিয়া কেওসা দিয়া আমি ভাই অত দূরে আমি যেতেরই না। কাছে যে ইন্দা আছে, এই মিয়ানমার আছে, নেপাল আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, তারপর আপনার এই যে ইন্ডিয়া আছে, চায়না আছে, ইন্দা আমি একটু উঠে আমি যেতাম ভাই। আমি এইখান দিয়ে ভাইছি, আমার জ্বালানি নাই ভাই। আমার কাছে মনে হয় গুনটাইনা যদি আবার সেই নৌকা দিয়ে মাল নিয়ে আসতো, তাহলে দ্রব্যমূল্যের বাজার কিছু হলেও কমতো। তাই আত্মহংকার নয়, নিজ প্রশস্তায়, নিজের স্বাবলম্বিতায় নিজেকে যোগ্যভাবে তৈরি করুন। আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।